আমি ওকে দেখেছি আর উদয় শঙ্করকে দেখেছি যে একটা ড্রাইভারকেও এরকম নমস্কার করে কথা বলতেন। আর উত্তম বাবুকে আমি দেখেছি মশাই, মানে আমাকে মশাই মানে মৌমাকে নিয়েছিলাম, তো মৌমাকে তখন এই মৌমা করলো, মৌমার সাথে আমার খুব দোস্তি ছিল, খুব দোস্তি, মানে ওর বাড়ি বা ওর দিদি বেহালা থাকতো, ও একদম মানে আজকে এসে থাকলে যেমন বসন্ত চৌধুরী, ও ছুটির না থাকলে আয় এরে, আমি যখন পান খেতাম খুব, তোর পান খাই একটা, তুই একটা সিগারেট খা, এই খেয়ে আমাকে বলতো মাঝে মাঝে ইয়া কি করে, তো তোকে শহরে নামিয়েছি, শহর মানে এই ব্রিজের এপারটাকে বলতো শহর, ও ব্রিজের সামনে বলতো একটু একটু নামতো, আমি যেই নামলাম ও গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে গেল, মানে ইয়ার কি ঠাট্টা করতো। পাড়ার ছেলেরা চাঁদা নিয়ে সে প্রডিউসারকে মেরেছে, বাধা বাধা ফাটিয়ে দিয়ে, তো সেই নিয়ে আমি আসার পরই আমি একাই 100, আমি খালি 12খানা ফোন করেছিলাম, 12খানা ফোন করে প্রত্যেক পরের দিন থেকে সব শুটিং বন্ধ, সব শুটিং বন্ধ, এবং বুদ্ধবাবু ডেকে পাঠাবেন, এই প্রথম গিয়েছিলাম এবং বুদ্ধবাবু ওটাকে মিউচুয়াল করলেন। দেবশ্রী তো ওই হিরণময় সেনের তখন মানে রামকৃষ্ণ একদম ছোটবেলা করেছিল, আর রানীর মা এটা প্লে ব্যাক করেছিল প্রথম, ওই থেকে আমার ওদের সাথে হ্যাঁ। এবং এখন বললে তো কি মনে করবো, এই তখন যখন দেবশ্রীকে আমার এইখানটা বসে আমার এই গুরুদেবের উৎসব হতো, তখন ওই দুই বোন রুমকি চুমকি ওরা এখানে বসে প্রসাদ খেয়েছে খুব। মুম্বা এখনো দেখা হলে একদম হাত এগিয়ে দেয়, হ্যাঁ, এবং তাবুদা বলে, কারণ আমি তো দেখেছি যে ওর মা যখন নিয়ে আসতো তখন ছোটবেলায়, হ্যাঁ, তো তখন অভিনয় করেনি, এবং তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, এইসব মানে সমস্ত মিলিয়ে আমার একটা বিতৃষ্ণা লেগে গেল, মানে কিন্তু এখনো মানে মনটা কাঁদে, মানে আমি আমার শনিবার নেই, রোববার নেই, দুর্গাপুজো নেই, দোল নেই, দোলের দিনও আমি আমি কিন্তু স্টুডিও, সবাই বাড়ির লোক জানে আমি থাকবোই, অনেক কিছু করার ছিল, আমি আমি তো নিজেই খুব মানে অনুতপ্ত তার জন্য যে কিছু করতে পারলাম না। ক্যামেরার সামনে থাকা মানুষদের নিয়ে আমরা অনেক কথা বলি, তাদের কথা আপনাদের জানাই, কিন্তু ক্যামেরার সামনে থাকা মানুষদের পেছনে যারা আছেন, যাদের ছাড়া আসলে এই টলিউড বা এই ইন্ডাস্ট্রি, শুধু টলিউড কেন, সিনেমা জগৎ পুরোটাই আসলে অসম্পূর্ণ, তাদের কথা কিন্তু জানা হয় না। তারা নীরবে কাজ করে যান বছরের পর বছর, তারপর একটা সময় তারা হারিয়ে যান, তাদের জন্য শোক প্রকাশ করার মানুষও নেই, তাদের কথা মনে রাখারও মানুষ নেই। ঠিক এমনই একজন মানুষ আজকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তিনি খুবই অসুস্থ, তবুও কথা বলে নেব। বছরের পর বছর বহু ছবিতে তার অবদান রয়েছে, শুধু ছবি নয়, স্টুডিওর ক্ষেত্রেও তার প্রচুর অবদান। কার সঙ্গে কাজ করেননি এটা বলাই বোধহয় ভুল, কোন সময় থেকে তিনি কাজ করেছেন সবটাই শুনবো। রয়েছেন এক সময়ের জনপ্রিয় প্রোডাকশন ম্যানেজার তাপস দাস। কাকা 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 নামেই সকলে, তাপস কাকা বললেই সবাই বুঝতে পারবে। তাপস কাকা মানে আপনি বলছিলেন যে উত্তম কুমারের সঙ্গে কাজ তো আছেই, পাশাপাশি বুম্বাদা থেকে শুরু করে শতাব্দী রায়, দেবশ্রী, তার এক নামে বোধহয় সব সব, এমনকি বাংলাদেশের অঞ্জু ঘোষ, তারপরে অম্পুরি, তারপরে অনুপম খের, আরো কত নাম বলবো, মানে নাম বলা মুশকিল। তারপরে তো আছে রত্না ঘোষাল,
শকুন্তলা বড়ুয়া, তারপরে অর্জুন চক্রবর্তী, প্রচুর মানুষ। দুলাল লাহিড়ী, বহু বহু মানে নাম বলে শেষ করা যায় না, একদমই। আমি অবশ্যই দাদার কাজ নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে শরীর কেমন আছে? আপনি খুব অসুস্থ। হ্যাঁ হ্যাঁ, আমি সিওপিডি হওয়াতে আমার এই সবাই হাসপাতাল থেকে এসেছি। তো এখনো একটু বেশি কথা বললে প্রবলেম, এখনো পুরো সুস্থ না। আর এটা তো সারে না, এটা এরকমই ইনহেলার হ্যান ত্যান সব নিয়ে ওইভাবেই চলছি, এখন বেরোতে পারছি না। বেশ কিছু বছর, সেটা শারীরিক কারণে হোক বা বিভিন্ন পরিস্থিতির কারণেই আপনি টলিউড থেকে দূরে, মানে আপনার প্রিয় জায়গা থেকে দূরে। সেটার কারণটা জানবো, কিন্তু তার আগে একটু শুনবো শুরুটার কথা, একটু শুনবো। আপনি যেটা বলছেন অনেক ছোটবেলা থেকে, বোধহয় সালটা মনেও নেই কোন সময় থেকে শুরু এবং কিভাবে যুক্ত হওয়া। আমি প্রথম ছবি করি বিপ্লবী ক্ষুদিরাম বাঘাযতীন বর্মার পথে, যিনি এইসব ছবি করেছেন, হিরণময় সেন পরিচালক, প্রযোজক আর পরিচালক। তার ওখান থেকে আমি প্রথম কাজ শিখি এবং ওনার ওখানে থেকেও কাজ করতাম। কানন দেবী বাড়ির পাশেই থাকতেন আমার কানন দেবী। তো এবং উনি যথেষ্ট হাতে ধরে আমাকে কাজ শিখিয়েছেন। এবং একদিন যদি আমি বাড়ি না যেতাম, আমার এই বাড়ির গেটে হয় ওনার ছেলে বা না নিজে গাড়ি নিয়ে চলে আসছে, মানে এরকম ভালোবাসতেন, স্নেহ করতেন। হ্যাঁ, এবং ওনার ওয়াইফ যখন মারা গেল, খুব মানে মানে একটা স্যাড ঘটনা। আমি এই যখন চিন্তা করছিলাম, আমি 9 দিন আগে শিশুমঙ্গল থেকে এলাম, এই শিশুমঙ্গলেই তখন উনি ভর্তি করা হয় এবং ওখানে মারা যায়। এই তখন রানী মুখার্জির মা কৃষ্ণা কৃষ্ণা খবর দিতে আসছে আমাকে, রাজবাড়ি মোড়ে দেখা। তারপরে ওখান থেকে সারা রাত তো বডি বডি নিয়ে এসে এইসব ব্যাপার, এরকম বহু ঘটনা। সে বৌদির কথা বলা যাবে না। পরিবারের মতোই ছিলেন, প্রথম মায়ের মতো, মায়ের মতো। এবং ছুটি উনি যেতেন, সে মানে মানে তখন একটা হোমলি অ্যাটমসফিয়ার ছিল, এখন সেটা নেই। হ্যাঁ, মানে আপনি তো অনেকগুলো বদল দেখেছেন, মানে এত বছর, প্রায় বোধহয় 60 বছর, 70 বছরের বেশি। আপনার কাজের অভিজ্ঞতা। আমি খুব ছোট বয়সে ঢুকেছি চলচ্চিত্রে, এবং আমি যাদের সাথে কাজ করেছি প্রত্যেকের সাথে আমার এই অঞ্জু ঘোষ বাংলাদেশ, ও ওকে একবার বলেন এই তাপস কাকা, ওর সঙ্গে সঙ্গে বলবে এই আমার সম্বন্ধে। তারপরে তো আরো নবাব ছবি আমি কাজ করি। আচ্ছা, নবাবদের হরনাথ চক্রবর্তী, হরনাথ চক্রবর্তীর সঙ্গে অনেকগুলোই কাজ করেছেন, মানে অনেক খুব যোগাযোগ এবং কাজ। ওই ছবিটা করেছি, ছবিটা সুপার হিট। অঞ্জন চৌধুরীর সাথে আমার খুব ঝগড়া হচ্ছিল, যোগাযোগ হচ্ছিল। অঞ্জন চৌধুরীর সঙ্গেও কাজ করা, মানে হ্যাঁ, অঞ্জন চৌধুরী আমি একটা শুটিং বন্ধ করে দিয়েছিলাম। সেও একটা গল্প। কেন? সে গল্প মানে আমার এক প্রডিউসার এখানে আমার এই ঘরে এখানে এসে সে বলল আমি একটা ছবি করবো, তো চলুন শ্রীরামপুরে শুটিং। তা শ্রীরামপুরে গেলাম শুটিং, হাসিকে নিয়ে। হাসি মানে সুমিত্রা মুখার্জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ও গেল, আর কে কে ছিল খেয়াল নেই। হঠাৎ দেখছি যে অঞ্জন বাবু, ওকে আমি চিনতাম, ও একটা পত্রিকা বার করতো চুমকি বলে, সেটা প্রত্যেকের স্টুডিওর ঘরে ঘরে বিনে পয়সায় যেত। তাই যে আমি একটা খারাপ ইউজ করি যে এই মানে কেন, কারণ আমি শুনেছি যে একটু গন্ডগোলের লোক। তার 2 দিন বাদে শুটিং ছিল, কিন্তু প্রডিউসাররা শুটিং ক্যান্সেল করলো। তাহলে কেন? যে না, ছবিটা এখন ওরা করছে না, ওরা এই অঞ্জন চৌধুরীকে দিয়ে ওর গল্প এই করবে। আর যে ছবিটা হচ্ছিল সেটার নাম ছিল ক্লান্ত প্রতীক। তার ডিরেক্টর ছিল বাসু দাস। সে তো পরের দিন আমার বাড়িতে এসে কান্নাকাটি,
আমি দেখছি, দেখে তখন আমার বুদ্ধি আমি খেললাম। আমি বললাম, ভদ্রলোক যে প্রডিউসার ছিল, খুব পয়সাওয়ালা, তিনি নামটা একটু ভুলে গেলাম, আমি একটু বাজে বলছি। তো আমি বললাম যে ওর ওর ছেলের নামে প্রোডাকশন করেছিল, তার মানে যে আপনি গিয়ে অ্যাক্টিং করবেন, যে আপনার জ্যোতির্ময় পিকচার, তা আপনার ছেলের নামে করতে, ঠিক আছে, আমাকে দিয়ে করাবেন না, পরের ছবি করাবেন। ওকে বলেছে তোমাকে পরের ছবি করাবো, তো আপনি এই ছেলের নামটা অন্তত রাখুন। তো ওরা সঙ্গে সঙ্গে বুদ্ধিমান লোক হয়েও ওই ভুলটা করে গেল, ওই ছবির নাম করলো। আমি পরের দিন স্টুডিও আগে চলে গেলাম, এসে আমি ম্যানেজার ছিল ঝাঁঝি, আমি ঝাঁঝি কি নামে বুকিং আছে, নীল গুপ্ত ডিরেক্টর, বললো এই এই জ্যোতির্ময় পিকচার্স, কিন্তু পেন্সিল দিয়ে লেখা, মানে কালি দিয়ে না, কালি দিয়ে মানে কনফার্ম। তো আমি বললাম, বাসুবাবু আপনি যান, যা করবার আমি করে দিচ্ছি। আমি সঙ্গে সঙ্গে ফেডারেশন আমাকে খুব ভালোবাসতো, ইয়ে করে এসে সেক্রেটারি সুব্রত সেন শর্মা, মানে ইন্ডাস্ট্রিতে আমাকে ভীষণ ইয়ে করতো। তো সেই সুব্রত বাবু বলল, ঠিক আছে, ওর সেট লেগে গেছে, শুটিং হবে, ছবির নাম শটে ছাত্র। এইটা হচ্ছে অঞ্জন চৌধুরীর প্রথম ছবি। এই চিঠি পড়ে গেল যে কাল থেকে সেট শুটিং হবে না, মানে সেট পড়বে না, মানে কোনো টেকনিশিয়ানরা কিছু করতে পারবে না, ফেডারেশন চিঠি দিয়ে দিল এই ডিসপিউট না মেটাবে, এবং ওই ডিসপিউট মেটলো। তারপরে তার ফাইন দিতে হলো, দিয়ে তারপরে এই অঞ্জন চৌধুরী ছবিটা হলো, ওর কাহিনী, আর পরিচালক ছিল দিলীপ গুপ্ত। সেই থেকে অঞ্জন বাবুর সাথে আমার একটা দ্বন্দ্ব এই চলছিল। ও সবাই বুঝে যে এইখানে নাচের গুরু আমি, এর মধ্যে হাসিও ছিল। এখন সে মারা গেছে বলে আপনি, ওকে আটি ছিল অনেক বলে, এসে আর নাম আমি বলছি না, সব ইনভলভ ছিল। নতুন প্রডিউসার ভালো পেয়েছিল। আমি একটা কথা জিজ্ঞাসা করছি, এই যে সবার বিরুদ্ধে গিয়ে একটা আপনি লড়াই করলেন, তাতে তো অনেক আমার এই চরিত্র, আমার চরিত্র এই সমস্ত কোনো ডিসপিউট হলে, কিছু হলে, কোনো ইন্ডাস্ট্রিতে কোনো অন্য কোনো হলে আগে কাকাকে ডাকি, কাকাকে বলি, এই ব্যাপারটা ছিল, এই মানসিকতাটা আমার বরাবর ছিল। যার জন্য আমি আর একটা গৃহ তৈরি করলাম, যেটা সুব্রত সেন আমাকে বললো, ধনুধারী রাম বলে এক অবাঙ্গালিকে নিয়ে বলে, তুই ওদের প্রেসিডেন্ট থাক, এই যে এখন যে ট্রলি সেটিং বলে একটা গিল্ড আছে, সেই সেটা আমি তৈরি করলাম, আমি প্রেসিডেন্ট, ও সে তারপরে তো এখন 14 রমনা করে হলো অফিস টফিস কিনে, এবং সেইখানে তার সেক্রেটারি বর্তমান আমার নামের নাম তাপস তাঁতি, তো তারা একবার খবরও নেয় না, মানে যোগাযোগও নেই। এইসব মানে সমস্ত মিলিয়ে আমার একটা বিতৃষ্ণা লেগে গেল, মানে কিন্তু এখনো মানে মনটা কাঁদে। মানে আমি আমার শনিবার নেই, রোববার নেই, দুর্গাপুজো নেই, দোল নেই, দোলের দিনও আমি আমি কিন্তু স্টুডিও, সবাই বাড়ির লোক জানে আমি থাকবোই। এবং হ্যাঁ, আপনার মানে ঘর, আসল ঘর, এবং হ্যাঁ, এবং স্টুডিও উঠে যাবে, টেকনিশিয়ান স্টুডিও। এটা ছিল আগে কালী ফিল্ম। আপনি যেখানে বসে আছেন, এই বাড়ির উপরে এই কালী ফিল্মের কিছু লোক আত্মীয় স্বজন থাকতো। যাই হোক, এই কালী ফিল্ম ছিল, সেখান থেকে টেকনিশিয়ান স্টুডিও হলো। তার মালিক ছিল দেলু নাগ, আশুতোষ নাগ, সত্যেন চ্যাটার্জি এবং রামানন্দ সেনগুপ্ত ক্যামেরাম্যান। এরা তখন রিসিভারদের হাতে ছিল, এরা নিয়ে এরা করেছে। করে যখন টেকনিশিয়ান স্টুডিওর নামে চলছে, তখন হঠাৎ আমাকে স্টুডিও স্টাফরা বলছে খালি, যে ম্যানেজার হোক যাই হোক, এখন তারা নেই, কিন্তু তারা এখন পার্সোনাল যাদের সাথে যোগাযোগ করলে তারা বলবে, কাজে আমার কানের কাছে, কাকা স্টুডিওতে উঠে যাবে,
আবার বসার জায়গা চলে যাবে, এই বারবার বলতো, কিন্তু ডাইরেক্টলি বলতো না, তখন অন্য আমল ছিল। এই মানে টেকনিশিয়ান স্টুডিও মানে একটা স্বর্ণ যুগের ইতিহাস থেকে এই জিনিস এখানে। আর এমনি সব স্টুডিও উঠে যাচ্ছে। যখন ক্যালকাটা মুভিশন কানন দেবী বিক্রি করে দিল, 2 নম্বর বন্ধ হয়ে গেল, ইন্দুপুরি বন্ধ হয়, তখন আমি শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে গেলাম। এই শোভনদেব চট্টোপাধ্যায় আমাকে নিয়ে গিয়েছিল কবির সুমন, তার সেক্রেটারি, ও আমাকে ভবানীপুরের বাড়িতে নিয়ে যায়। তা নিয়ে যাওয়ার পরে ও আমার সব গল্পটা শুনলো, শুনে বললো যে আপনি একটা ভালো করে একটা চিঠি লিখে আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে দিন। তারপর আমি দেখছি এটা কোন সাল? এই তৃণমূল, আচ্ছা, 2011 একদম তৃণমূল যখন ঢুকেছে, আচ্ছা আচ্ছা। আর ইমন সালে তো সঙ্গে সঙ্গে আমি এসে একটা চিঠি করে ওটা দিলাম। তা এখন চিঠিতে সই কেউ করবে না, কারণ যেহেতু তখন অন্য আমল, স্টাফরা কেউ সই করে, আমি সই করে দিলাম। দেওয়ার পরে 3 দিন 4 দিন বাদে অরূপ বিশ্বাস, এখন যে মন্ত্রী, অরূপ বিশ্বাস ফোন করে আমাকে চাইছে, যেহেতু আমার নাম দেখেছে। তার আগে আমার সাথে আলাপ ছিল না, আলাপ হয়েছিল ওই উত্তম কুমারের স্ট্যাচু, মানে এই উত্তম কুমার আমার ফাদার বলতে পারেন, মানে উত্তম কুমার ছাড়া আমি কিছু চিনি না। আপনি কটা ছবিতে ওনার সঙ্গে কাজ করেছেন? আমি 4-5খানা ছবি করেছি। যেমন এক নাম একটু যদি বলেন। নাম হচ্ছে আপনার মেম সাহেব, রাতের রজনীগন্ধা, আনন্দ মেলা, আর মিসেস এর সাথে একটা প্রণয় পাশা, আর কাজল লতা। রাত বিকাশ রায় ডিরেক্টর, যার মৌতুতে ইংলাজ, তার শেষ ছবি, লাস্ট ছবি, সেটা উত্তম অপরাধ, ওটাও আমি করেছি, কাজল লতা। মানুষটাকে তো এত কাছ থেকে দেখেছেন, মানে ওরে বাবা, অসাধারণ 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 অসাধারণ। মানে ওকে কাউকে আমি ওকে দেখেছি, আর উদয় শঙ্করকে দেখেছি, যে একটা ড্রাইভারকেও এরকম নমস্কার করে কথা বলতেন। আর উত্তম বাবুকে আমি দেখেছি, ওমর সাহেব, মানে আমাকে ওমর সাহেব দিল্লি পাড়ার বিমানবন্দরে একটা ঘটনা ঘটেছিল, শুনেছিল। আমি একজনকে বলছিলাম যে দাদা একটু প্লেনে চড়তে খুব একটু কিরকম, তাই বলছে আমিও তাই। সে গিয়ে আবার তার দাদাকে বলেছে, তো দাদা ঠিক এয়ারপোর্টে ঢুকেছে, আমাদের গিফট দিয়েছে, সেই গিফট একটা কোট পিন আর একটা মহারাজা স্ট্যাচু নিয়ে ঢুকেছি। তখন জিজ্ঞেস করছি কোথায় ছাড়ছি, যেই বলে যে আমি ব্যাক করছি, ওমর সাহেব, আমি দাদা কোথায় যাচ্ছেন, আমি ফিল্ম পাই, ওটা আপনার কাজের পাই, ও ক্যামেরাম্যান যাবে, ও বুঝে গেছে, বুঝে হেরে হেরে দিয়েছে উত্তমবাবু। আর উত্তমবাবুর সঙ্গে একজন থাকতেন, তার নাম হচ্ছে সুনীল বরণ রায়চৌধুরী। মানে উত্তম সুচিত্রা থাকলে তখন বড় বড় প্রোডাকশন এই ভদ্রলোককে রাখতো ডেটের জন্য। আর শুরুতে আমার ভীষণ ভালোবাসত। তো এরকম অনেক ঘটনা আছে, এবং মানে সবাইকে শ্রদ্ধা, উদয় শঙ্করকেও দেখেছি, আর এই দাদাকেও দেখেছি, যে রেসপেক্ট দিয়ে মানে ভীষণ ভাবে মানে সম্মান করতো খুব লোককে। ওই জায়গাটা শেষ হয়নি, তখন বললো শুনুন, আপনি আমাদের তখন বোধ হয় প্রেসিডেন্ট ছিল আমাদের, কার নাম বললাম, অরূপ বিশ্বাস। না না না, অরূপ বিশ্বাস ফোন করে, ফোনটা ধরিয়ে দিল শোভন দেবের সাথে। আচ্ছা, শোভন দেব বললো হ্যাঁ আমি তো আপনাকে চিনছি, ঠিক আছে আর একটু ডিটেলসে বলুন তো। তার একটু ফোনে যা বলা যায় আর ডিটেলসে বলুন। বললাম, তাহলে ঠিক আছে, আপনি দেখুন যে আপনার পাঁচিলের বাইরে, মানে স্টুডিওর পাঁচিলের বাইরে একটা ম্যারাপ তৈরি হচ্ছে, প্যান্ডেল, কারণ তখন তো অন্য জমানা, অন্য স্টুডিও। তা এখানে 6টার সময় একটা জনসভা হবে,
আপনি যতগুলো গিল্ড আছে সবাইকে একটু বলে দিন, দিয়ে একটু অ্যাসেম্বল করুন, আপনি থাকুন, তারপর দেখছি। সব গিল্ডকে বলেছি, কেউ রাজি নয়। আচ্ছা, কেউ রাজি নয়, কেউ রাজি নয়। এবং আমার গিল্ডের সেক্রেটারি, সে আমাকে বলছে, কাকা আপনি কিছু স্টেজে উঠে কিছু বক্তৃতা দেবেন না। 6টা বেজে গেল, 6:30 বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। এদিকে একটা জমায়েত না হলে, তখন জুনিয়র আর্টিস্ট যারা পাঠ করে তাদের 50-60 জন ওখানে ছিল। তাদের সেক্রেটারিকে বললাম, বলে ও কাকা আপনি করছেন, আমি আমার আমার এই লোকগুলো থাকবে। ওরে হঠাৎ আমি তখন তখন 6:45 বাজে, বৃষ্টি পড়ছে, আমি রিক্সা নিয়ে বেরিয়ে যাচ্ছি যে তাহলে হ্যাঁ আসবে না। তো ছেলে মেয়েরা যাবে যাবে করছে। হঠাৎ দেখি অরূপ বিশ্বাস এই সব দলবল নিয়ে মিছিল করে আসছে। আমি রিক্সা ঘুরিয়ে যেই স্টেজে সামনে গেছি, অরূপ বিশ্বাস বলছে, এই তো আমাদের লোক এসে গেছে। মানে আমার নামটাই বারবার শুনছে। তো দিয়ে আমাকে মাইক ধরে দিয়েছে। আমি উঠে যা বলার একদম স্বর্ণযুগের থেকে আরম্ভ করে, যে এটা কি সোনার যুগ ছিল, কে কে ছিল, কারা নেই এখন, এবং সেই স্টুডিও আজকে উঠে যেতে চলেছে, এই বলে আমি বললাম। তারপরে অন্যান্য রত্না সুর ছিল, সমস্ত কাউন্সিলররা আরো সবাই ছিল। এই করলাম, তার 7 দিন বাদে দেখলাম যে মিটিং ফিটিং হয়ে ভাঙচুর শুরু হয়ে গেল আমার সামনে। আমি ওখানে বসে আছি, আমার সামনে ভাঙচুর হলো, আমার সামনে তৈরি হলো। এবং সেইখানে আমি কিন্তু গেট থেকে ঢুকেই একটা সামনে একটা শেড দেওয়া আছে জায়গা, ওইখানেই আমি বসতাম। আমি ভেতরে, তখন আমার ছবি ছিল না, কিন্তু যেহেতু যে ছবিগুলো ছিল সেগুলো তারা বাইরে বাইরে শুটিং করে, তো বাইরে শুটিং গুলো তো ঘর ভেতরে দেবে না। তা আমি তখন ওইখানেই বসে, ওইখানেই এই কলের গান ভান বাইরে অফিস নিয়েছিলাম, ওই ওখানে আমি ডেলি বসবো। সিকিউরিটি ঝড় বৃষ্টি এসে গেলে অফিস থেকে বলতো যে কাকাকে ভেতরে ডাক, বলে কাকা ঢুকবে না। আমি এরকম ছিলাম, অভিমানী খুব। হ্যাঁ একদম। এবং সবাই জানে, সবাই জানে ওখানে মানে কি বলবো, মানে বলার শেষ নেই। এবং সেই থেকে আপনার এই টেকনিশিয়ান স্টুডিও আবার নতুন ভাবে তৈরি হলো। একদম দাদা, এই যে বলছেন অভিমানী, অভিমানের কারণে কি খানিকটা দূরে সরে আসে ইন্ডাস্ট্রি? হ্যাঁ, ওই যে বললাম আমার অ্যাসোসিয়েশন করেছে, অ্যাসোসিয়েশন করেছে। আমি আমি বুঝতে পারি, ওদের থেকে আমি বুদ্ধি রাখি বেশি। আমি বুঝেছি যে এই থাকলে, এই একটা পুরনো লোক আছে, একে একদম অফ করে দিতে পারলে নতুন যারা ঢুকেছে তারা আমার এ করতে পারবে না। আর তার আগে এরা মানে আমি আমি 2 ভোটে জিতেছিলাম এইবারে। আমি চলে এসেছিলাম, আমি জানি যে হেরে যাব, তো ওরা গ্রুপ করে নিয়েছিল। এবং যে লোকগুলো আমার লোক ছিল, যাদের আমি জিতিয়ে এনেছি, তারাই বেইমানি করেছে। তা সেগুলো আমি সব বুঝতে পারি। আমি বাড়ির লোকের সাথে আলোচনা করে কি করব, আমার ছেলের সাথে আলোচনা করে কি করব। তো যার জন্য সেই যে একটা এ হলো মনের মধ্যে লাগলো, তারপর বেশি অসুস্থ হয়ে পড়লাম। তারপর হ্যাঁ, আমার আর যাবার ইচ্ছে নেই, এরকম একটা ব্যাপার। কিন্তু এখনো মনটা কাঁদে, মানে ওই জায়গা। আর আমি গেলেই সেই তো কি বলবো, ওই একজন আমাদের নিয়ে কয়েকটা মেয়ে একটা ডকুমেন্টারি করছিল, তো একদিনের শুটিং এর জন্য নিয়ে গিয়েছিল। মানে আমি যখন উত্তম কুমারের প্রোগ্রামটা, এই যে জন্মদিন মৃত্যুদিন, আজ উত্তম কুমার মারা যাবার পর থেকে এই যত বছর হলো, আমি নিজে হাতে গৌতমকে নিয়ে ওই টিটায় জল দিয়েছি। আচ্ছা। এবং প্রথম 2 বছর স্টুডিও 1 নম্বরে উত্তমবাবুর যে মেকআপ রুম, তার সামনে হয়েছে ওই আমি। এবং তারপর থেকে যখন স্ট্যাচু বসানো, তারপর থেকে আমি।
এখন এই দিন দুটো যেতে ইচ্ছে করে না, এখন তো অনেক বড় করে না, অনুষ্ঠান হয়। বড় করে তাদের একদম অবাধ ঢাল, এবং ওখানে সাধন বাগচি আছে শিল্পী সংসদের, হুম, ও উত্তর স্মৃতি সংসদের দেবী মরে যাওয়ার পর ওই দেখাশোনা করেন, হুম, হুম। এবং ও তো আমার ভাই যায় মাঝে মাঝে, আচ্ছা। যে কাকার যে আসতে পারে কোনো রকম ভাবে, সে তো একদম অবাধ, আগে গেলে আগে বসায়। একটা কথা জিজ্ঞাসা করি দাদা, আপনি যেহেতু বললেন, সারা রাত হরতালের দিন ওটা ওপেন হয়, তখন প্রশান্ত ছিল মেয়র, সারা রাত জেগে ওই স্ট্যাচু বসানো, হ্যান ত্যান, সে অনেক গর্ব, এই মানে শেষ নেই এর, কি বলবো। ওনার পরিবারের সঙ্গেও নিশ্চয়ই আপনার তাহলে ভালো যোগাযোগ, এতটা কাজ। না, ভালো মানে গৌতমের সাথে ছিল ওর ছেলে, তারপর আমি যখন বাইরে একটা আউটডোরে গেছি, হঠাৎ শুনলাম সেখানে মারা গেছে। এই আর বুড়োদা, বুড়োদা ছিল, সেও মারা গেছে। বুড়োদা, বুড়োদা এবং বুড়িদি মানে সুব্রতা, এরা তো খুবই এ ছিল। তো প্রথম সেকেন্ড বার বোধ হয় আমি গৌরবকে একবার আমার অফিসে নিয়ে এসেছিলাম, যে দেখো এই তোমার বাবার ছবি, আর এই আমি, এই যে গৌরব এখন করে নাতি। আর ওই বাড়িতে সবই বন্ধ হয়ে গেল। দাদা দাদা থাকাকালীন আমি কয়েকবার গেছি। আমি যেটা বলছিলাম যে আপনি যেটা বললেন অঞ্জন চৌধুরীর সময়, এই যে এখনো হয়, আপনার নিশ্চয়ই আপনি খবর জানেন যে ছবি আটকে যাচ্ছে, কলা কুশলীরা কাজ করবেন না, একদল মানে পরিচালক প্রযোজকদের বিরুদ্ধে, সেই সময় সেটা ছিল। হ্যাঁ, ছিল। এখন তো ইউনিয়নে খুব সব ইউনিয়ন আলাদা আলাদা ইউনিয়ন হয়ে গেছে। এখন না যে বিল হয়ে গেছে না, সেই তাদের লোককে যেতে দেবে না, সেই কাজ করবে না। আচ্ছা, সেই সময় রাজনীতির মানে রাজনৈতিক দলের কতটা প্রভাব ছিল টলিউডের ওপর? মানে যেহেতু 2011-র আগে তো মানে বামপন্থীরাই ছিলেন মূলত, কতটা আমি বলছি এখন যেমন অনেকটাই রাজনীতি টলিউডের মধ্যে, তখন ছিল না। আচ্ছা, তখন না না, একদম সেরকম ছিল না। আমি দেখেছি বুদ্ধবাবু এসেছেন, এখানে এসে মিটিং করেছেন, কিন্তু এত কোনো ব্যাপারের মধ্যে ইন্টারফেয়ার করতো না। আর সেরকমও হয়েছে, আমার এক প্রডিউসারকে, আমি ছবির নাম হচ্ছে অনুরাগের ছোঁয়া, তাপস পাল হিরো, না না না, অনুরাগের ছোঁয়া না, অনুরাগে নামটা ঠিক, ওই ছোঁয়া বয়, তা তাপস পাল ছিল, আর একটা নতুন মেয়ে হিরোইন ছিল উদিতা বলে একটা মেয়ে। আচ্ছা, তো আমি সেই সময় একটা কি ডিসপিউট ছিল ইন্দ্রপুরীতে, সেটা মেটাতে গেছি। তো হঠাৎ শুনলাম পাড়ার ছেলেরা চাঁদা নিয়ে সে প্রডিউসারকে মেরেছে, বাধা বাধা ফাটিয়ে দিয়ে। তো সেই নিয়ে আমি আসার পরেই আমি একাই 100, আমি খালি 12খানা ফোন করেছিলাম, 12খানা ফোন করে প্রত্যেক পরের দিন থেকে সব শুটিং বন্ধ, সব শুটিং বন্ধ, এবং বুদ্ধবাবু ডেকে পাঠালেন। এই প্রথম গিয়েছিলাম, এবং বুদ্ধবাবু ওটাকে মিউচুয়াল করলেন। এইরকম ব্যাপার ছিল আমার, মানে আমি ফোনে গিয়ে বসে অন্যান্য লোকের কাছে দেখো কাকার সাথে কোনো গন্ডগোল হলে, এরকম একটা ব্যাপার ছিল আমার। মানে দাপট ছিল আপনার, দারুণ দাপট ছিল, এটা আমি বুঝতে পারছি। একটা কথা আমি না দেখলে বোঝানো যাওয়া নেই। এখনো আমার শরীর খারাপ হলো, চিৎকার, আমি এখনো যা চিৎকার করবো আমার হাতে পারবেন না। এখন এখন শান্ত থাকাটাই ভালো। আমি বাড়িতেও চিৎকার করে ফেলি, আমার সেই মানসিকতাটা এখনো, মাথা নত করবো না কখনো। না এখন। একটা কথা জানবো দাদা, এই যে আবার একটু পরের জেনারেশনে যাই, আবার এই তাপস পাল, চিরঞ্জিত চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিষেক চ্যাটার্জি, এনাদের মধ্যে বন্ধুত্ব কেমন ছিল আপনি দেখেছেন? মানে নানান কথা তো হয়। হ্যাঁ, তাপস পাল আমাকে বড় ভাই বলে ডাকতো। তাপস ভাই আমাকে বড় ভাই ছাড়া বলতো না, এবং ওর মৃত্যুটা খুব স্যাড, এবং ওর মায়ের মৃত্যুর সময় আমি গিয়েছিলাম,
আর ওর মৃত্যুর কটা দিন আগে আমি ওর বাড়িতে গিয়েছিলাম একটা ছবির ব্যাপার নিয়ে। ওর বউয়ের সাথে কথা বলিয়ে দিল যে এই বড় ভাই যা বলবে সব শুনবে, এই যাই বলুক। ও ভালো মানুষ, না না, মন্দ একটু খাইয়ে লোক ছিল, হেল্পফুল ছিলেন। হ্যাঁ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত ঠিক আছে, হ্যাঁ, চিরঞ্জিত যা একদম ঠিকই আছে, কোনো ব্যাপার নেই একদম। বুম্বাও খুব, বুম্বা এখনো দেখা হলে একদম হাত এগিয়ে দেয়, হ্যাঁ। এবং তাবুদা বলে, কারণ আমি তো দেখেছি যে ওর মা যখন নিয়ে আসতো তখন ছোটবেলার, হ্যাঁ, তো তখন অভিনয় করেনি, এবং তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি। আমারই এক ছবিতে ওই প্রসেনজিৎ ছিল, চিরঞ্জিত ছিল, রাজেশ্বরী ছিল, সদাগরি ছিল। ছবির নাম শত্রুপক্ষ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি ছিল। তারপরে ওই ছবির পর থেকে কালার হলো। আচ্ছা, এখন আপনি কেমন আছেন দাদা? অনেক দিন যেহেতু কাজ থেকে দূরে, সেটা শারীরিক এবং অর্থনৈতিক দুটো দিকের কথাই খুব অসুবিধে। অর্থনৈতিক মানে নীল, কিছু নেই। আমার ছেলে ওই যা ইনকাম করে, আর আমার ওয়াইফ নানান ভাবে এই দুজনে মিলেই মেইনলি চালায় সংসারটা। এবং আমি একদম নীল, কোনো ইনকাম নেই। আপনার এত বছরের সাহায্য নেই। তো খালি সিনেটের বলে একটা আমাদের সংস্থা আছে, যেটা প্রণব চৌধুরী, অজিত দাস, ওরা সব চালায়, সৌমেন সিংহ রায়, ওরা মাসে 1000 টাকা করে দেয়। আর শিল্পী সংসদ, এই উত্তমবাবু যেটা, হ্যাঁ, ওরা, আমি ওদের মেম্বার নয়, কিন্তু যেহেতু আমি উত্তমবাবু এই যে খেলা, ক্রিকেট খেলা, হ্যাঁ তাই সব আমি যুক্ত, অমিতাভ বচ্চন হ্যান ত্যান, তো ওরাও 1000 টাকা দেয়। এই হচ্ছে ইনকাম। আচ্ছা, এখন ফেডারেশনের সঙ্গে যোগাযোগ মানে করার কথা ভাবেননি? কারণ যারা করতে পারবে, এখন আলাদা ইউনিয়ন হয়ে গেছে, যে যার ইউনিয়ন করবে। আছে যা সেখানে যারা আছেন, সে আর নাম বলছি না, যারা এখন আছেন তারা, আমাদের কিছু লোকও আছে তার মধ্যে, তারা যা বলছে, এই কারণে মানে আরো বোধহয় মন খারাপ, শরীরটাও খারাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এমনিতে আপনি বললেন যারা অনেকে কাছের ছিলেন, শিল্পীরা, তারা কেউ যোগাযোগ করেন না এখন? না, যারা কাকা বলে আপনাকে, না 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 না, কেউ যোগাযোগ করে। আপনিও বোধহয় কখনো কারোর কাছে কোনো সাহায্য চান না? আমি না না, কোনো শতাব্দীর নাম্বারটা হারিয়ে ফেলেছি। মাঝে মাঝে ভাবি একবার যোগাযোগ করে বলে কি, ওই দৈন্যতার কথা তো বলতে হবে, হ্যাঁ। আর বুম্বাকে আমি কখনো বলিনি, মিথ্যে কথা বলবো না, বলিনি। ওর অন্তর আছে, চিরঞ্জিতকেও বলিনি। আর এখন আমি তো কাজেও নেই সব, আর কাউকেই বলিনি, কোনো আর্টিস্টকে নয়, কাউকেই বলিনি। একমাত্র উত্তম কুমার ছাড়া আমি মানে প্রত্যেক শিল্পীকে আমি রেসপেক্ট করি, এবং আমার সাথে আর্টিস্টদের সাথে খুব এই অনামিকা বলুন, খালি বললেই হবে তাপস কাকা, এরকম। তারপর ওর হাজবেন্ড বোধিসত্ত্ব, হ্যাঁ, এই সব এরা প্রত্যেকের সাথে আমার আর্টিস্টের সাথে খুব রিলেশন ভালো। কিন্তু আমি উত্তম কুমার ছাড়া আমি যেন কাউকে কিছু ভাবতেই পারি না। আপনার গুরুর মতো বোধহয়। একদম 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 একদম, মানে মন থেকে ভালোবাসেন আর কি মানুষটাকে। শেষ করব, কিন্তু একটাই কথা বলবো দাদা, যে এত বছর ইন্ডাস্ট্রিতে আপনি অনেক কিছু দিয়েছেন, একটা সময় তো মনে হয় যে কিছু ফেরত পাওয়ার ছিল। পাইনি, কিছু পাইনি, কিচ্ছু পাইনি। মানে পেতে গেলেও পেতে দেয়নি, কিছু লোক হয়তো তারা গ্রুপ করে পেতে দেয়নি, যেটা পাওয়া উচিত ছিল, মানে সামান্যতম কিছু পাওয়া উচিত ছিল, সেটা দেয়নি। যাই হোক, শেষ করব, শেষে একটাই কথা, যে
তবুও নিজের দিকটা তো দেখতে হয় দাদা, হ্যাঁ। মানে নিজেকে আপনিও জানেন আপনাকে আরো অনেক বছর ভালো থাকতে হবে, নিজের পরিবার। তো পরবর্তী সময় নিয়ে কি ভাবনা চিন্তা করেন? যে কাজ করার কথা তো এখন যেহেতু শারীরিক ভাবে অসুস্থ সেটা হওয়া সম্ভব নয়, কিন্তু কখনো কোনো আবেদন জানাবেন বা সেটা কখনো ভেবেছেন দাদা? না, আমি ভাবিনি কোনো কাজের মধ্যে গেলেও, মানে আমি শারীরিক ভাবে না করতে পারলে, মানে আনঅফিসিয়ালি যদি আমি ইনভলভ থাকি, হ্যাঁ। তাহলে আমি ভালো থাকবো। আচ্ছা, আপনি এখনো আমার- কাজ করতে চান তাহলে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আমি হয়তো শারীরিক দৌড়ঝাঁপটা করতে পারবো না, কিন্তু পুরো বিষয়টা বুঝিয়ে দেওয়া হ্যাঁ 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 হ্যাঁ, আপনার দায়িত্বে। টোটাল টোটাল, এবং আমি যা বলে দেবো সেই প্ল্যানিং এ যদি তারা যে যায়, তাতে কি আর বলবো, তাহলে কাজটা দারুণ। নিশ্চয়ই ভালো হবে। প্রোডাকশন সামলানো বোধহয় বেশ কঠিন আপনার ভীষণ কাছে। ভীষণ ভীষণ ভীষণ। সবটা তো দেখা। হ্যাঁ, আর আমি তো ছিলাম আগে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আচ্ছা। হিরণ মাসিনে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে ওইখানে, তারপরে রঞ্জিত মল কাঙ্কারিয়া, হুম। যে নামটা না বললে হয় না, ও বললো তুই তো অনেক কাজের লোক আছিস। আর মন্টুদা বলে একজন এডিটার ছিল, বলে শুনুন, শঙ্করস্তবে তখন সবচেয়ে বড় ম্যানেজার উদয় শঙ্করের সাথে কাজ করবে, তাকে ঠিক করেছিল। বলে নেই নেই নেই, ও তাপস করে, মানে তখন তাকে বাদ দিয়ে আমাকে নিই। এই বিশাল সেই রঞ্জিত মোহন কাঙ্কারিয়া আমাকে সুযোগ দিয়েছিল। ভীষণ ভীষণ ধরুন, তখন সবে ওরা বিদেশ থেকে ফিরেছে, ফিরে আর অতগুলো ছেলে মেয়ে নিয়ে কাজ। বড় সুযোগ। হ্যাঁ, সত্যি, মানে সিনেমা কাম থিয়েটার। উনি বলতেন যে সৃষ্টি করতে গেলে টাকার চিন্তা করে সৃষ্টি হয় না, উনি বলতেন। দারুণ কথা। মানে ওই ভাবনা চিন্তা করে এটা করবো কি না, ওটা করবো। অভিনেতাদের কথা শুনলাম, কোন অভিনেত্রী আপনার খুব কাছের, আপনাকে মানে আপনি ভালোবাসতেন বা সম্মান করতেন এরকম, সেটা যদি বলেন দাদা। আমি তো উত্তম বাবুর কথা শুনলাম, বাকিদের অনেকের কথাই শুনলাম। না, আমি 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 যখন যার সাথে কাজ করেছি, সেই সব প্রত্যেকেই, এই দেবিকা বলুন, শতাব্দী বলুন, আমার এখান থেকে এখানে পুজো হচ্ছে, লক্ষ্মী পুজো বাড়িতে, আমি এখানে আমার ভগ্নিপথকে দিয়ে ওর বাড়িতে এই প্রসাদ পাঠিয়ে দিচ্ছি। এরকম আমার সাথে রিলেশন ছিল। হ্যাঁ, প্রত্যেকের সাথে কাছাকাছি থাকলে বা এরকম সবার সঙ্গে একই সবার সম্পর্ক। সঙ্গে, হ্যাঁ 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 হ্যাঁ। আর প্রত্যেকে একদম বড় ভাই বলে তাপস ফলের তো তুলনা হয় না। এবং আমাকে অরূপ বিশ্বাস বলছে যে কালকে যাচ্ছেন তো, আমি তো কোথায়, বলে এই বলছি বড় ভাইয়ের নাম জানানো হয়েছে তো, মানে শ্মশানে গিয়েছিল, মা মারা গেছিল এই রাজবিহারীতে, চৈতন্য মঠে এগুলো হয়েছিল ওর মার। এরকম অনেক ইতিহাস, অনেক 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 আরো অনেক গল্প আছে। শেষ করব, অনেক ভালো কথা শুনলাম, কিন্তু এই সবাই ভালোবেসেছেন, কিন্তু এমন কোন অভিনেতা অভিনেত্রী কারোর থেকে খুব খারাপ ব্যবহার পেয়েছেন, এটা হয়েছে দাদা? মানে তখন কি করেছেন, সেটা কি বলেছেন নাকি চুপচাপ সহ্য করেছেন? সেরকম খুব একটা পাইনি, পেলেও আমি গালাগালি ফালাগালি দিয়ে দেবো তার, সে হ্যাঁ, সন্ধ্যা রায় তার সাথে খারাপ ব্যবহার নয়। আমি যখন বাবা তারকনাথ করছি, বাবা তারকনাথ তিনটে ডিরেক্টর চেঞ্জ হয়েছে, প্রথম থেকে আমি ছিলাম করে শুনি হয়েছে। ও তখন বলছে যে ওর ঘরে ডেসার ঢুকেছিল, এই ডেসারই ওর একটা বালা চুরি করেছে, পুলিশের সামনে স্টেটমেন্ট দিচ্ছে ইন্দুপুরিতে। তো আমি বললাম যে না, তারপরের দিন পুলিশ তো তাকে ধরে নিয়ে গেল, ধরে ভেতর থেকে না বাইরে থেকে ডেকে যে আপনার সাথে দরকার আছে বলে নিয়ে গেল। আমি সারা রাত ওখান থেকে ফেডারেশনকে জানালাম, সুব্রত সেনকে। ও গিয়ে সন্ধ্যাকে ফোন করলো যে কোনোদিন মুচলেখা দিয়ে আগে তোলো,
তারপরে কালকে মিটিং হবে, চারিদিকে আমরা পোস্টার মেরে দিলাম যে কাল কোনো বাবা তার কোনো শুটিং হবে না, কাল মিটিং আছে। সেইখানে মিটিং এ বলবো যে আমি বলিনি, তখন আমি দাঁড়িয়ে বলেছিলাম যে সুন্দরীকে হ্যাঁ আপনি বলেছিলেন। তারপরে তো বলছে দেখুন আপনার ম্যানেজারই বলছে আমি বলেছি। তো বলে আমি তো বাবা তার ছেড়ে দিলাম, কারণ তারপরে মিদনাপুরে শুটিং ছিল। তাই বলে যে আমি করবো না। ডিরেক্টর অর্ধেন্দু চ্যাটার্জি উনি বলছেন না, বা প্রডিউসার তারা বলছেন না না আপনি ছাড়বেন না। আমি বলছি, না না না, আমি কখন কোথায় ফেসে যাবো এটা বলবেন যে উনি আমার গায়ে হাত দিয়েছেন। তো তারপরে বাবা তার আমি ছেড়ে দিলাম হাফ করে। তখন সঙ্গে সঙ্গে বসে আছে অন্য পার্টি, তারা বলছে বেহুলা লক্ষিন্দর, এই তো একেই চাই। তখন সঙ্গে সঙ্গে বেহুলা লক্ষিন্দর ঢুকলাম, মানে আমার ডিমান্ড ছিল একটা। আর মহুয়াকে আমি ঠিক করেছিলাম, অনেক মানে শুটিং হয়েছে, একদিনে শুটিংও হয়েছে, ফেলে দেওয়া হয়েছে যে না না। তখন আমি হিন্দি ছবি করছি কিতনে বাস কিতনে দূর, তখন ওখানে মহুয়াকে নিয়েছিলাম। তো মহুয়াকে তখন এই মহুয়া করলো, মহুয়ার সাথে আমার খুব দোস্তি ছিল, খুব দোস্তি, মানে ওর বাড়ি বা ওর দিদি বেহালায় থাকতো, ও একদম মানে আজকে থাকলে খুবই ভালো মানুষ ছিলেন শুনেছি। এই যেমন দেবশ্রী, দেবশ্রী তো ওই হিরোইন ছিলেন তখন, মানে রামকৃষ্ণ একদম ছোটবেলা করেছিল। আর রানীর মা এটা প্লে ব্যাক করেছিল প্রথম, ওই থেকে আমার ওদের সাথে হ্যাঁ। এবং এখন বললে তো কি মনে করবো, এই তখন যখন দেবশ্রীকে আমার এইখানটা বসে আমার এই গুরুদেবের উৎসব হতো, তখন ওই দুই বোন রুমকি চুমকি ওরা এখানে বসে প্রসাদ খেয়েছে। এবং ওর মা খালি বারবার বলতো আরতি রায়, তারপরে দিন না ইউজ কর্নার কিছু ইউজ কর্নার ফাংশনের সাথে আমি যুক্ত ছিলাম। ইউজ কর্নার বড় ফাংশন হতো তখন, সেখানে আমি টুলু মুখার্জিকে খিচিপুচিকে বলে যোগাযোগ করে দিয়েছিলাম। সেই সেই এবং প্রথম গান একটা গান গাইবার জন্য চান্স দেওয়া হয়েছিল। তো প্রথম ওইসব বড় বড় মোহাম্মদ রফি যেখানে সেখানে গান শুনবে কে, প্রথমে চিৎকার চেঁচামেচি। তখন আবার শরৎ সেনগুপ্ত তখন টপ জার্নালিস্ট, শরৎ সেনগুপ্তকে গিয়ে ধরলাম, ও গিয়ে উঠে বললো মোহাম্মদ রফিকে, রফি বললো না ও এখানে স্থানীয় লোকের গান শুনতে হবে বলে ওই তখন কৃষ্ণা গাইল। সেইখান থেকেই মোহাম্মদ রফি ওর গান ভালো লাগলো, আফ্রিকা টুরে নিয়ে গেল। সেইখানে যাওয়ার পথে এয়ারপোর্টে আলাপ হয়, আমি তো এয়ারপোর্টে যাইনি, আমি খবর পেলাম এয়ারপোর্টে ছায়াদেবী ও যাচ্ছে, ওরা সব রিলেটিভ, এই শশধর মুখার্জি হ্যান ত্যান, রাম মুখার্জির সাথে কৃষ্ণার আলাপ হয়, বিয়ে করে। এ হচ্ছে রানী মুখার্জির মায়ের। এই কৃষ্ণা কৃষ্ণা আমার এখানে সব এসছে। মানে এমন এক জায়গায় বসে আছি সেখানে, মানে আজকের ইন্টারভিউতে কিছুই হয়তো জানলাম না, দাদার এত অভিজ্ঞতা, এত মানুষের সঙ্গে মেশা, এত ভালোবাসা, কিন্তু তবুও মানে শেষটা খারাপ ভাবে করতে চাই না কখনোই, কিন্তু খারাপ লাগা তো আছেই, এত ভালো লাগা, এত কিছু দেওয়া যে জায়গাকে, কিছুই না, সেখান থেকে একটু ভালোবাসা, একটু সম্মান, এবং অবশ্যই এটাই তো পাওয়ার। আর এখানে অনেক কিছু করার ছিল, আমি তো নিজেই খুব মানে অনুতপ্ত যার জন্য কিছু করতে পারলাম না। এখন ওইটা ভাবেন কত কিছু তো করেছে। না না না, আরো কিছু করা দরকার ছিল। আমি ঘরে বসে রেডিওতে নাটক শুনলাম সাহেব, আমি দৌড়ে চলে গেলাম নহমতে, সত্যদাকে গিয়ে ধরলাম, দূর তুই এখন খুঁজছিস, ও তো রঞ্জনের লেখা, ও কিনে নিয়েছে আগে। আমার এরকম ব্যাপার ছিল, গল্প তো এখানে মাস্ট,
গল্প ছবি করতে গেলে গল্পটা আগে দরকার, একদম একদম গল্প যদি সবচেয়ে বেশি এখন যেটাকে বলে কন্টেন্ট, এটাই হ্যাঁ, বোধ হয়, তাই না? মানে গল্প ছাড়া গল্প নেই, এখন গল্প নেই। আগে সিরিয়াল দেখি তার মাথা মন কিচ্ছু নেই। গল্প ছাড়া বোধহয় কোনোদিন না, দর্শককে হলে টানা যাবে না, না। সিনেমা হোক বা গল্প আর তখন গল্প ছিল আর আর্টিস্ট ছিল। আজকে দেখুন এই শক্তিবোধ রাজগুরু অফিস থেকে উনি চাকরিও করতেন, আমার অফিসে একবার আসবেই, বিকেলে একবার আসবেই শক্তিদা। আমি শক্তিদার বাড়িতে গেছি, এই ছেলেটি থাকে শক্তিদের বাড়ির কাছাকাছি। হ্যাঁ, যেমন বসন্ত চৌধুরী, ও শুটিং না থাকলে আয় এরে, আমি যখন পান খেতাম খুব, তোর পান খাই একটা, তুই একটা সিগারেট খা, এই খেয়ে আমাকে বলতো মাঝে মাঝে কি করে, তো তোকে শহরে নামিয়েছি। শহর মানে এই ব্রিজের এপারটাকে বলতো শহর। ও ব্রিজের সামনে বলতো একটু একটু নামতো, আমি যেই নামলাম ও গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে গেল, মানে কি ঠাট্টা করতো এগুলো। আবার তারপরের দিন গিয়ে হাজির। বসন্ত দার সাথে আমার খুব ইয়ে ছিল। দারুণ, প্রচুর প্রচুর স্মৃতি। কিন্তু অনেকক্ষণ দাদা কথা বলেছেন, অসুস্থতা নিয়েও শেষ করব। তবে যেটা আপনি চেয়েছেন সবসময়, আমি বললাম ও সাহায্যের কথা, আপনি সাহায্য চান, আপনি কাজটা করতে চান এখন, তাই তো? না, আপনার দায়িত্বে থাকুক, আপনি দেখাশোনাটা পুরো করতে পারবেন, এখনো সেটাই চান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর সাহায্য কার কাছে চাইবো বলুন তো? বললেই তো সে আপনি বুঝেই যাবেন যে এই অসুস্থ, সাহায্য চাইতেছে, এই জন্য এসছে, এই জন্য। এটা তো আমি বুঝে গেছি আগে থেকে, না? বুঝতে পেরেছি। যাই হোক, আপনি কাজের মানুষ, কাজেই থাকতে চান, এখনো কোনো কাজের মধ্যে, হ্যাঁ কাজেই থাকতে চান এখনো। শেষ করব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাজে যেন দেখতে পাই আপনাকে। শেষে কিছু বলবেন, কি বলবেন? যদি বেঁচে থাকি, হ্যাঁ, এখন মনে হচ্ছে যে চলে গেলেই হতে ভালো হতো, যে হাসপাতাল থেকে চলে এসছি, তাই বলি যে কিছুই তো হলো না, যা যা চিন্তা করেছিলাম কিছু হলো না, কিছু মানে আর মানে ভাষা নেই। আবার হয়তো কাজ হবে যেটা অসম্পূর্ণ রয়ে গেছে, নিশ্চয়ই আপনি আবার কাজ করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। ধন্যবাদ সময় দেওয়ার জন্য।